নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত, এবং আজকের মতামতের শীর্ষক শেখ হাসিনা ভারতে কেন, শেখ হাসিনা ভারতবর্ষে কেন। ঠিক যে টোনে, যে উচ্চস্বরে আমরা প্রশ্ন তুলি যে পাকিস্তান কেন মাসুদ আজহারকে আশ্রয় দিয়েছে, কেন পাকিস্তান সরকার ওই দেশ থেকে ভারতবর্ষের আইনে এক অপরাধীকে আশ্রয় কেবল দেয়নি, তাকে তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যেতে দিচ্ছে। সেখান থেকে বসে তিনি বিবৃতি দিচ্ছেন, সেখান থেকে বসে তিনি আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথাবার্তা বলছেন। কেন? ঠিক একইভাবে প্রশ্ন তো তোলাই যায় যে শেখ হাসিনা এদেশে কেন। কদিন আগে এক ভারতীয় আমলা বিক্রম মিস্ত্রি গেলেন বাংলাদেশে। মিস্ত্রি নন, ওনার টাইটেলটা হচ্ছে মিস্ত্রি। উনি গেলেন বাংলাদেশে। ভারত সরকার জানিয়েছেন যে তারা বাংলাদেশে হিন্দুদের নির্যাতন নিয়ে চিন্তিত। তিনি এসে বললেন যে আমরা বাংলাদেশের সঙ্গে সুস্থ স্বাভাবিক সম্পর্ক চাই। এদিকে এই দেশে বসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার চেয়ারম্যানের ভাষায় ৮০,০০০ কোটি টাকা তছরূপ করেছেন যিনি, সে দেশে পুলিশি অত্যাচারে মানুষকে গুম খুনের অভিযোগ যার বিরুদ্ধে, সেই শেখ হাসিনা জার্মানিতে তার সমর্থকদের কাছে এদেশে বসে, এখানে বসে ভার্চুয়াল সভায় হাজিরা দিয়ে রাজনৈতিক প্রচার করছেন। এটা প্রথম নয়, এটা করেই যাচ্ছেন। ব্যাপারটা কি? এরকম দুই পথে চলার কারণটা কি একটু বুঝিয়ে বলা যাক। আমাদের দেশের বিদেশ নীতিতে সাফ জানানো হয়েছে আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবো না, কাউকে গলাতেও দেব না। আমাদের বিদেশ নীতি বলছে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করার জন্য যদি কোনো দেশের, মানে বিদেশের মাটি ব্যবহার করা হয়, তাহলে আমরা তার বিরোধিতা করব। এই তত্ত্ব মেনেই ভারতবর্ষ কানাডাতে খালিস্তানপন্থীদের বিরোধিতা করেছে। সে দেশের সঙ্গে বিরোধিতার তো এটাই মূল কারণ যে কানাডার ভূমিকে ব্যবহার করে ভারত বিরোধী কাজকর্ম হচ্ছে, তাকে আমরা নিন্দা করছি। বারবার কানাডা সরকারকে এ নিয়ে চিঠি লেখা হচ্ছে, আন্তর্জাতিক যে মঞ্চগুলো আছে সেখানে এই কথা বলা হচ্ছে, বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করছেন। ধরুন পাকিস্তান, তাদের আশ্রয় থেকে কাশ্মীরি টেররিস্টরা ভারত বিরোধী কাজকর্ম করছে, এই অভিযোগ তো নতুন নয়। ভারতবর্ষ লিস্ট দিয়ে জানিয়েছে, পাকিস্তানকেও জানিয়েছে, আন্তর্জাতিক স্তরেও জানানো হয়েছে কাদের কাদের প্রত্যর্পণ তারা চায়। জানিয়েছে দাউদ কেন ওখানে বসে আছে, ওখানে বসেই সে আমাদের দেশের বিভিন্ন জায়গায় হাত গলাচ্ছে, নাক গলাচ্ছে। আমাদের দেশে যে আক্রমণগুলো হচ্ছে বাইরে থেকে, যে টেররিস্ট আক্রমণ হচ্ছে, সেখানে তাদের হাত রয়েছে। তো আমরা সে নিয়ে কথা বলছি। জানিয়েছে আপনাদের দেশে মাসুদ আজহার সমেত এই লোকজন ভারত বিরোধী কাজ করছেন, তাদের নামে আমাদের এখানে মামলা চলছে, বহু মামলাতে তারা দোষী সাব্যস্ত হয়েছেন, আমাদের সেই সব লোকজনদের ফেরত দিন। আমরা আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার করব, শাস্তি দেব, এবং এই দাবি তো সঠিক দাবি। আমেরিকা এই দাবির ভিত্তিতেই লাদেনকে খুন করে, কেউ একটা কথাও বলেননি। ইসরায়েল এই অপরাধের ভিত্তিতেই আর্জেন্টিনা থেকে অ্যাডলফ আইখম্যানকে তুলে নিয়ে এসেছিল, ফাঁসি দিয়েছিল তার দেশে। তাহলে গুড ব্যাড আগলি যাই হোক না কেন, বাংলাদেশে ঘোষিত এক অপরাধী আমাদের দেশের মাটিকে ব্যবহার করছে কেন? শেখ হাসিনাকে আমরা সমর্থন করছি, তিনি যা করছেন ঠিক করছেন, তাহলে সেটাও বলা হোক। মানে সেটাও তো নতুন কিছু নয়, এমনটাও তো হয়। আমরাই তো মুক্তিযোদ্ধাদের এক অংশকে সামরিক ট্রেনিং দেবার ব্যবস্থা করেছিলাম। আমাদের দেশে বসেই তো প্রবাসী সরকার তৈরি হয়েছিল বাংলাদেশের। আমাদের কলকাতা থেকেই তো ৭১-এর স্বাধীনতা যুদ্ধের জন্যই স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র চালু হয়েছিল। আজকের নতুন কোনো ব্যাপার নয়, বহু পুরনো ব্যাপার। সেই স্পেনে আন্তর্জাতিক ব্রিগেড, তখন দেশ স্বাধীন হয়নি, তখন স্পেনের গৃহযুদ্ধের লড়াইয়ে এক দলের সঙ্গে এক পক্ষ নিয়েছিল আমাদের কংগ্রেস দল। গিয়েছিলেন সেখানে নেহেরু, জওহরলাল নেহেরু নিজে গিয়েছিলেন। তো এরকম একবার নয়, একটা দেশের জন্য নয়, বহু দেশের ব্যাপারে আমাদের এই ভূমিকা ছিল। কিন্তু কাম স্ট্রেট, সোজাসুজি বলুন যে শেখ হাসিনা ঠিক করেছেন, তাকে আমরা রাজনৈতিক আশ্রয় দিয়েছি, তিনি যা করছেন তাতে আমাদের সমর্থন আছে।
মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকের বাংলাদেশের সরকারের সঙ্গেও সম্পর্ক ভালো রাখবো, আবার শেখ হাসিনাও এদেশে বসে তার রাজনৈতিক কাজ চালিয়ে যাবেন, দুটো একসঙ্গে হয় না। বাংলাদেশ এক সার্বভৌম দেশ, আর স্বাধীন দেশের বিবেচনা তার সাইজ দিয়ে হয় না। ছোট দেশ, এই ছোট দেশ অতএব দাদাগিরি করেই চলবে, এই ধারণা যে কত বড় ভুল তা বিশ্বের রাজনীতি বারবার বুঝিয়ে দিয়েছে। কিন্তু মোদিজির মাথাতে আর আরএসএস এর দর্শনে এক বিরাট ভারতের কল্পনা আছে। হ্যাঁ, সেটাও সম্ভব, কেন সম্ভব নয়? পশ্চিম জার্মানি আর পূর্ব জার্মানি মিলে যাবে ভেবেছিল কেউ? কিন্তু বার্লিনের সেই দেওয়াল চুরমার করে ভেঙে দিয়ে তা সত্যি হয়েছে। কাজে এই উপমহাদেশে তেমন রাজনৈতিক সিদ্ধান্ত সম্ভব। এক ছিল, ভাগাভাগি হয়েছে, এক হওয়া সম্ভব, কিন্তু তা কি দাদাগিরি করে হবে? মালদ্বীপ দেখিয়েছে হবে না, সেদেশ থেকে শেষ মিলিটারিটাকেও তুলে নিয়ে আসতে বাধ্য করেছে তারা, ভারতীয় মিলিটারি। হ্যাঁ, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠবে, কিন্তু সেই শ্রদ্ধার পরিবেশই তো গড়ে উঠছে না। বলতেই পারেন যে মানবিকতার কারণে আমরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছি, কিন্তু উনি এই দেশের মাটিতে বসে ওনার রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবেন কিসের ভিত্তিতে? কেন সেটা করতে দেওয়া হচ্ছে? এই ফ্রান্সের নিয়ম রয়েছে যে রাজনৈতিক কোনো কারণে যদি কোথাও কেউ অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, তারা তাদের দেশে দেন, কিন্তু দেওয়া মানে সেখানে বসে কাজকর্ম করে না, সেখানে বসে রাজনৈতিক কাজকর্ম করে না। তার জন্য আলাদা ফ্রন্ট, তার জন্য আলাদা পারমিশন, তার জন্য আলাদা একটা সমর্থন দরকার, এবং সেক্ষেত্রে সরকার বলেন যে হ্যাঁ, একে আমরা সমর্থন দিচ্ছি। জার্মানিতে বসে তো নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, জার্মান সরকার তাকে সমর্থন করেছিলেন। পরে জাপানে গিয়েছিলেন, তোজো সরকার তাকে সমর্থন করেছিলেন। যদি সেটাই পলিসি হয় তো বলুন, এত ঢাক ঢাক গুড়গুড় কিসের? দেশের সংখ্যালঘুদের রোজ মারা হচ্ছে, রোজ কোনো না কোনো জায়গাতে তারা নির্যাতিত, অথচ আরএসএস, বিজেপি থেকে দিল্লির সরকার, অমিত শাহ থেকে মোদিজি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কাঁদছেন। আচ্ছা, অন্য দেশ, অন্য দেশের কোন সংস্থা যখন ভারতবর্ষের সংখ্যালঘু অত্যাচার নিয়ে কথা বলে, তখন ভারতবর্ষ কি বলে? আমাদের দেশ স্বাধীন, সার্বভৌম, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরের কোনো কথা আমরা শুনবো না, এটাই তো বলে। স্বাভাবিক বলাটা। আর সেই কাজ নিজেরাই করছেন। যখন বিভিন্ন জায়গা থেকে কাশ্মীরে ইউনাইটেড নেশনসের হস্তক্ষেপ চাওয়া হয়েছে, চেয়েছে তো, সেখানকার টেররিস্টরা চেয়েছে, সেখানকার স্বাধীনতাকামী মানুষজন, তাদের সংগঠন চেয়েছে, বিভিন্ন দেশ চেয়েছে, সেই দাবি যখন ওঠে তখন তার তীব্র বিরোধিতা করে ভারতবর্ষ, আমার দেশ। কিন্তু তারা, তাদের নেতারা এখন উল্টো কথা বলেই যাচ্ছেন। বলা হয় আমাদের দেশে আইন আছে, বলা হয় আমাদের দেশে রিপোর্টগুলো, বাইরের রিপোর্টগুলো সমস্ত বানানো হয়েছে, আমাদের দেশে আইন আছে, আমরা বুঝে নেবো আমাদের ব্যাপার স্যাপার, আমাদের দেশে সংবিধান আছে, আমরা বুঝে নেবো ব্যাপার স্যাপার। সাত সকালে বসে 370 ধারা রিপিল করে দিলেন, কোনো আলোচনা নেই। করে দিয়ে কি ফল হলো তাও আলোচনা নেই। কিন্তু বাইরের রিপোর্টগুলো সব বানানো, আমাদের দেশে আইন আছে, অতএব বাইরে থেকে কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না, এক পেশে সেগুলো। আর ঠিক সেই কথাগুলো গদি মিডিয়া থেকে প্রচার করা হয় তখন। আজ ঠিক তার উল্টো। সরকার আর সরকারে থাকা দলের কুমিরের কান্না কাঁদছে তারা, আর দেশের মেইন স্ট্রিম মিডিয়া মিথ্যের পর মিথ্যে বলেই চলেছে, বানিয়ে চলেছে। দায়িত্ব নিয়ে বলছি, ওই চিন্ময় মহারাজের বিষয়টা কেবল ধার্মিক দায়রার মধ্যে নেই, ধার্মিক সীমাবদ্ধতা নয়, এক বিরাট রাজনৈতিক চেহারা আছে তার। হ্যাঁ, ওখানে কিছুই হচ্ছে নাকি? হচ্ছে তো। ও দেশের সরকারই তো স্বীকার করছেন যে কিছু ঘটনা ঘটছে, তার সংখ্যা ইত্যাদিও তারা দিয়েছেন, ঘটছে না তা তো নয়। এখন বাংলাদেশের এক নাগরিক সমাজ আছে, তারা বিরোধিতা করছেন এমন ঘটনার, ঠিক যেমন আমাদের দেশের নাগরিক সমাজের তরফ থেকে আমরা আমাদের দেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের বিরোধিতা করি। গোটা দেশের সব মানুষ চুপ করে বসে থাকে না, বাংলাদেশেরও নেই, সেখানেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, ভালো মানুষ আছেন। কিন্তু এখনো বাংলাদেশের হিন্দু বিরোধিতা রাষ্ট্রের কর্মসূচি নয়,
নয় বলেই আজকেও 28 থেকে 30% সরকারি কর্মচারী হিন্দু, তারা মোট জনসংখ্যার 8 কি 9%। আর আমাদের দেশে যারা 16%-এর বেশি, তারা 3% সরকারি চাকরিতে আছেন। এটা আমাদের লজ্জা। আর এর কারণ ঠিক এই মুহূর্তে আমাদের দেশের সংখ্যালঘু বিরোধিতা এক রাজনৈতিক কর্মসূচির অঙ্গ, যা আমাদের দেশে সরকারে থাকা দল বিজেপি খুব নিপুণভাবে প্রয়োগ করছে। তাদের 240 জন সাংসদের একজনও মুসলমান নন। সে দলের জাতীয় কার্যনির্বাহী সমিতিতে একজন সংখ্যালঘু নেই। গত 15 বছরে আমাদের দেশের মাথায় 20-25টা বড় বড় যে পদ আছে, তার একটাতে সংখ্যালঘু কোনো মানুষজন নেই। সারা দেশে এতগুলো রাজ্য, এতগুলো রাজ্যপাল, একজন ছাড়া কোনো মুসলমান নেই। আর গ্রাউন্ড রিয়েলিটি হলো দেশের সংখ্যালঘুদের আতঙ্কিত করে রাখা হয়েছে। সেই আমরা অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলবো। আজকে ফতোয়া জারি করা হচ্ছে আমিষ খাওয়া যাবে না। প্রথমে বলা হয়েছিল গোমাংস খাওয়া যাবে না। ভালো, গোমাংস খাওয়া যাবে না, তাতে একটা বিরাট সংখ্যক হিন্দু তারা কোনো কথা বলেন নে, গোমাংস সত্যি তো। যারা ধর্মভীরু হিন্দু তারা বলেছেন হ্যাঁ ঠিকই তো, এটা কি খাওয়া উচিত বলো, বেশ। তারপরে বললো মাংস খাওয়া যাবে না। এই সময়, এই নবরাত্রির সময় যখন ওই শিবের মাথায় জল ঢালতে যায় ইত্যাদি ইত্যাদি সময় খাওয়া যাবে না। তারপরে বলছে মাংস খাওয়া যাবে না। তারপরে এখন বলছে আমিষ খাওয়াই যাবে না, আমিষই খাওয়া যাবে না। মানে কি বলা হচ্ছে? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেন ভালো হচ্ছে? এই আমাদের মিডিয়া জানেন, পাকিস্তান তার সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক করছে, ভারতের সঙ্গে নয়। এটা একটা প্রশ্ন হলো? হ্যাঁ, 71-এর সেই ঘটনা তো ঘটেছিল। 30 লক্ষ বাঙালি প্রাণ দিয়েছিল, 3 লক্ষ বাঙালি নারীর সম্ভ্রম কাড়া হয়েছিল, অপারেশন সার্চলাইট হয়েছিল, রশিদ হায়দারের সংকলন তো আমরা পড়েছি। ভুলিনি তো জগন্নাথ হলের কথা, ভুলিনি তো রমনা ময়দানে সেই জমায়েতের কথা, মুক্তিযুদ্ধের কথা, কিচ্ছু বলিনি। কিন্তু ইতিহাসে কি এটাই প্রথম গণহত্যা? হিটলারের জার্মানিতে 60 লক্ষ ইহুদিকে খুন করা হয়েছিল, 60 লক্ষ ইহুদি। হয়নি? সেদিনে জার্মানি আর ইসরায়েল আজ হাতে হাত ধরছে না? আজ দুদেশের বাণিজ্য বন্ধ, আজ দুদেশের মুখ দেখা দেখি বন্ধ। ঠিক উল্টো, দুদেশের রাষ্ট্রপতিরা একে অন্যের দেশে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য সবই হচ্ছে। এই তো সেদিন অন্যায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল গাজা পট্টিতে, গাজা স্ট্রিপে, তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন জার্মানির সরকার। রাশিয়ার গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করেছে জার্মান বাহিনী। কি অত্যাচার! সাধারণ মানুষকে খুন করে গেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আবার স্টালিনগ্রাদে হারার পরে আন্তর্জাতিক নিয়ম কানুনের তোয়াক্কা না করে স্টালিনের রাশিয়া জার্মান যুদ্ধবন্দীদের কচুকাটা করেছিল, করেনি? আজ দুদেশের মুখ দেখা দেখি বন্ধ। ইংল্যান্ড ফ্রান্সের সঙ্গে জার্মানির সম্পর্ক খারাপ। কি সম্পর্ক ছিল তখন? কত অত্যাচার হয়েছিল ফ্রান্সের ওপরে। ছেড়েই দিন সব কথা। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাননি চীনে, দোলনায় বসে দোল খেয়েছেন। মোদি, জিনপিং ছবি আমরা দেখিনি? দেখেছি তো। কিন্তু এই চীনের সঙ্গেই তো আমাদের 62-তে যুদ্ধ হয়েছিল। এমনকি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে পাকিস্তানের নওয়াজ শরীফের সেই হাসি মুখ ছবি, শায়েরি, কবিতা পড়ছে, আমরা দেখিনি? ভারত পাক তিনখানা যুদ্ধ তো হয়েছিল, তাতে কি? কাজেই পাকিস্তান আর্মির সেদিনের অত্যাচার সত্যি বাঙালি তা ভুলবে না, কিন্তু সেটার ভিত্তিতে আজকের সম্পর্ক নির্ধারণ করাও যায় না। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক একই রকম থাকে না, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে বদলায়। নেহরুর জামানাতে এক চীন আর পাকিস্তান ছাড়া প্রত্যেক দেশের সঙ্গে ভারতবর্ষের দারুণ সম্পর্ক ছিল। সেই সময় নেহরু আর তার সরকার সেই সময়ে বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা মুজিবুর রহমানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। তিনি যেতেন, ত্রিপুরা হয়ে যেতেন, তার সঙ্গে যোগাযোগ ছিল, কথাবার্তা চলত। আজকের ব্যাপার নয়। হঠাৎ করে 71-এ স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল এমনও নয়। ইন্দিরা গান্ধীর সময় চীন আর পাকিস্তান ছাড়া প্রত্যেক পড়শি দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। মোদিজির সময় কারোর সঙ্গেই সে সম্পর্ক নেই। চীন পাকিস্তান তো দূরস্থান, মালদ্বীপও নেই, বাংলাদেশও নেই, শ্রীলঙ্কাও নেই, নেপালও নেই, ভুটানও নেই। ভারতবর্ষ ক্রমশ তার পড়শি দেশের কাছে শত্রু হয়ে দাঁড়াচ্ছে। ঠিক এই মুহূর্তেই দেখুন না, বাংলাদেশে চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, ধরেই নিলাম যে ওনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তো ওনার উকিল, ওনার সমুদায় লড়বে। বাইরের দেশ থেকে আমরা বড় জোর সেই লড়াইয়ে একটা মানসিক সমর্থন দিতে পারি।
আমরা যেরকম ভাবে সারা বিশ্বের যে কোনো লড়াইয়ে আমরা মানসিক সমর্থন দিয়ে থাকি, দিতেই পারি। আমরা এখান থেকে ভিয়েতনাম যুদ্ধের সমর্থন করেছি, আমরা তো যুদ্ধ করতে যাইনি, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার বিরোধিতা করেছি, করতেই পারি। প্রশ্ন করতে পারি যে হ্যাঁ ভাই এটা কেন হচ্ছে, হ্যাঁ বলতে পারি যে এটা হওয়া উচিত নয়, কিন্তু হচ্ছেটা কি? এক রবীন্দ্রনাথ ঘোষ উঠে এসেছেন, রবীন্দ্রনাথ ঘোষ, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর জানি, এক ঘোষ উঠে এসেছেন। উনি নাকি চিন্ময় মহারাজের উকিল, তিনি এলেন পশ্চিমবঙ্গে, ঘটনা ঘটেছে চট্টগ্রামে বাংলাদেশে, তিনি এলেন পশ্চিমবঙ্গে, তার সঙ্গে দেখা করছেন শুভেন্দু অধিকারী, দেখা করছেন সুকান্ত মজুমদার। কেন? ওনারা কি উকিল? মামলা হচ্ছে বাংলাদেশে, তাও আবার চট্টগ্রামে, উনি পশ্চিমবঙ্গে কোন আলোচনা সারতে এসেছেন? এখানেই শেষ নয়, এই রবীন্দ্রনাথ ঘোষ সনাতন সংস্থার খুব কাছের মানুষ। এই সনাতন সংস্থাটা কি? এদের ঘোষিত লক্ষ্য হিন্দু রাষ্ট্র। ওনাকে এই সংস্থা সেন্টহুড দিয়েছে, অর্থাৎ ঘোষণা করেছে যে উনি একজন ঋষিমুনি। হিন্দু ধর্মে এরকম ঘোষণা বাপের জন্মেই প্রথম শুনলাম। সেন্টহুড একমাত্র খ্রিস্টান ধর্মে এই সেন্টহুড দেওয়া হয়, ইসলামে তো নেই, আমাদের হিন্দু ধর্মেও কোথাও নেই যে কাউকে বলা হলো যে এই আজকে থেকে আপনি ঋষি হয়ে গেলেন। না, আমাদের দেশে নেই এটা আছে, যা খ্রিস্টান ধর্মে আছে তারা মাঝে মধ্যে সেন্ট দেন। মাদার টেরেজা সেন্ট হয়েছিলেন, ঘোষণা হয়েছিল। সেন্টহুড দেওয়া হলো একজনকে, আমরা নামই শুনিনি সেই রাম, এখন শুনছি নাম, রবীন্দ্রনাথ ঘোষ, তাকে না দেওয়া হলো। সনাতন সংস্থার 3 দিনের অধিবেশন হয়েছিল গোয়াতে 2019-এ, সারা ভারতের অধিবেশন হিন্দু রাষ্ট্র স্থাপনের উদ্দেশ্যে। সেখানে 31শে মে অধিবেশনের 3য় দিনে এই রবীন্দ্রনাথ ঘোষ সস্ত্রীক হাজির ছিলেন এবং তাকে ওই মুনি ঋষি ঘোষণা করা হয়েছে। এমনি এমনি কেন উনি ওখানে গিয়েছিলেন? হিন্দু রাষ্ট্র তো কোনো ধর্মীয় সম্মেলন নয়, ধর্মীয় আলোচনা নয়। হিন্দু রাষ্ট্র একটা রাজনৈতিক কাজকর্ম, একটা রাজনৈতিক প্রচার। আমাদের এখানে হিন্দু রাষ্ট্রের কথা কেউ বলতেই পারেন, আমাদের দেশে গণতন্ত্র রয়েছে, হিন্দু রাষ্ট্রের কথা বলতেই পারেন, বলুন না। কিন্তু বাংলাদেশের একজন নাগরিক, তিনি হিন্দু রাষ্ট্রের ঘোষণা হবে তেমন একটা অধিবেশনে গিয়ে হাজির হচ্ছেন কি করতে, কোন উদ্দেশ্য নেই। এবং সেখানে হিন্দু জনজাগৃতি সমিতিকে সাক্ষাৎকারে তিনি বলছেন যে বাংলাদেশেও তিনি হিন্দু রাষ্ট্র চান। ভাবা যায়? এগুলোর মানে কি? বাংলাদেশে হিন্দু রাষ্ট্র, এই সনাতন সংস্থার ঘোষিত লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র। এগুলো আসলে উস্কানি দেওয়া, এগুলোর সঙ্গে হিন্দু ধর্মের, হিন্দু মানুষজনের কোনো সম্পর্কই নেই। আসলে হিসেবটা খুব সহজ, ওদেশে মুসলমানরা হিন্দুদের মারছে, এদেশের হিন্দুরা এক জায়গাতে আসুন, বিজেপিকে ভোট দিন, এটাই হচ্ছে গিয়ে মোদিজির লক্ষ্য, এটাই হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারীর টার্গেট। আর তাই কেবল উস্কানি দাও, চিন্তার কোনো কারণ নেই। ঠিক এই মুহূর্তে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে তাদের নেই, ইচ্ছে থাকলেও সাহসও কুলবে না। কিন্তু দেশের মধ্যে থেকে কেবল উস্কানি দিয়ে হিন্দু ভোটারদের এক জায়গায় আনা এক বিরাট পোলারাইজেশন বিজেপির লক্ষ্য। আর তাই তারা এদেশের মাটিকে শেখ হাসিনাকে ব্যবহার করার জন্য ছেড়ে দিয়েছেন ওই রবীন্দ্রনাথ ঘোষ, যিনি এই দেশের আরএসএস বিজেপির কাউন্টার পার্ট বাংলাদেশে, তাকে দিয়ে উস্কানি দেওয়াচ্ছেন। যদি সত্যি সংখ্যালঘুদের জন্য এতটুকু দরদ থাকতো তাহলে আম্বেদকরের অপমান করতেন না। আমাদের দেশে সংখ্যালঘু, আমরা ধর্মীয় সংখ্যালঘু হিসেবে মুসলমানদেরকে বলি, আমাদের দেশে সংখ্যালঘু তো হিন্দুরাই। হিন্দু নিচু জাতের মানুষজন, 70% মানুষজন, তারা হচ্ছেন গিয়ে সংখ্যালঘু। আম্বেদকর নতুন দল তৈরি করেছিলেন, নির্বাচনে দাঁড়ানোর সময় বলেছিলেন এই সাম্প্রদায়িক আরএসএস হিন্দু মহাসভার বিরুদ্ধে লড়াই জারি থাকবে। কংগ্রেস থেকে বেরিয়ে কংগ্রেসের বিরোধিতা করেছিলেন, কিন্তু বিরোধিতার সবচেয়ে বড় বর্ষামুখ তার খোলা ছিল আরএসএস হিন্দু মহাসভার বিরুদ্ধে। সেদিন হিন্দু কোড বিল আনা হচ্ছিল, এই আরএসএস হিন্দু মহাসভার জঘন্য নোংরা ভাষায় এই আম্বেদকরকে আক্রমণ করেছিলেন। একজন দলিতের ছেলে ব্রাহ্মণদের জন্য নিয়ম তৈরি করবে? এদেশের সংখ্যালঘুদের অবস্থাটা কেমন? মুসলমান ছেড়েই দিন, দলিত, শূদ্র, পিছিয়ে পড়া জনজাতিদের অবস্থাটা কি? এখনো তাদের জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্ব করার অধিকারই দেওয়া হয় না। দেশে আওয়াজ উঠেছে, জিসকি জিতনি সংখ্যা ভারী উসকি উতনি হিস্সেদারি।
যাদের যত সংখ্যা সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব চাই। 16% মুসলমানদের জন্য 3% সরকারি চাকরি, 70% পিছিয়ে পড়া শ্রেণী জাতি উপজাতিদের কাছে 18% সরকারি চাকরি, আর 27% মাত্র উঁচু জাতির মানুষদের কাছে 63% চাকরি আছে। এটা হিসেব। আর এই বৈষম্য সামনে এসে হাজির হচ্ছে, এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠছে। বিজেপি ভয়ে জনগণনা পর্যন্ত করাচ্ছে না। আর এই মূল সমস্যা থেকে মানুষের নজর ফেরাতে কখনো এক দেশ এক ভোট, কখনো ইউনিফর্ম সিভিল কোড, কখনো নানান রকম, কখনো বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কুমিরের কান্না কেঁদেই চলেছে। এবং ঠিক সেই সময় তারা এইখানে এই ভারতবর্ষের মাটিকে শেখ হাসিনাকে ব্যবহার করতে দিচ্ছেন, যা আমাদের বৈদেশিক নীতির বিরুদ্ধে। আমরা কোনোদিন এই কাজ করার কথা ভাবিনি। আর যদি করেছি তাহলে সেটা জানিয়ে করেছি, যদি করেছি তাহলে বুক ঠুকে করেছি। ভারতবর্ষের এত দুর্দশা কবে থেকে হলো যে তাকে লুকিয়ে লুকিয়ে এই কাজটা করতে হচ্ছে? এক কথা মুখে বলছেন, এক কথা সামনে এধারে করে যাচ্ছেন। এই জিনিস তো হয়নি, এ তো গোপন কিছু নয়। উনি এখানে বসে আমাদের মাটিকে ব্যবহার করছেন তার দেশের রাজনীতি করার জন্য। কেন? ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন। আসল লড়াইটা কোথায়? আসল সমস্যাটা কোথায়? আসলে বিজেপি আরএসএস কি চায়? বাংলাদেশের তাদের নিজেদের ছাগল তারা নিজেরা আগায় কাটবেন, পাছায় কাটবেন, তারা কাটুন, তাদের মতন করে তারা বুঝুন। আমরা বাইরের দেশের মানুষ হিসেবে, বাঙালি হিসেবে কনসার্ন বাংলাদেশের বেশ কিছু জিনিস নিয়ে আমরা আমাদের কনসার্নের কথা বলবো। ওনারা বলেছেন আর জয় বাংলা বলবো না। তো বলবেন না, আমরা তো এখানে জয় বাংলা বলছি, আমরা তো জয় বাংলা বলি, জয় বাংলা বলতে আমাদের ভালো লাগে, বাঙালি হিসেবে আমরা গর্বিত বোধ করি। ওনারা যদি মনে করেন জয় বাংলা বলবো না, বলবেন না। ওনারা যদি মনে করেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবেন, রাখবেন, আমরা তা নিয়ে বলার কি। কিন্তু আমাদের দেশ, আমাদের ভূমিকে ব্যবহার করে অন্য রাজনৈতিক খেলা, এবং সেটাও এই জন্যে যে আমাদের দেশের সংখ্যালঘুদেরকে অত্যাচার করার জন্য, তাদেরকে আশঙ্কায় রেখে দেওয়ার জন্য। ওখানে হিন্দুদের মারছে এই মুসলমানরা, ওই মুসলমানদের তো ধারে কাছে যাওয়া যাচ্ছে না, সেখানে যাব কি করে? কাজেই এই দেশের মুসলমানদেরকে ভিলেন বানানোর জন্য এই কাজ কারবার চলছে। এটা বুঝুন, ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।